কাল রাজধানীতে বিএনপির সমাবেশ, আবারও জামাতকে নিয়ে আন্দোলনে দলটি। যুগপৎ শরীকদের নিয়ে এক মঞ্চে উঠতে আলোচনা শীঘ্রই। আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টায় ভুল পথে বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। আমাদের সাথে ওই দূরত্ব এখন আর নাই। অল ভুক্তভোগী যখন একত্র হইয়াই এই সরকারের পতন ঘটাইতে হইব। সব রাজনৈতিক দলগুলো যুগবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। মূল একটি লক্ষ্য, সেই লক্ষ্যটি হচ্ছে যে দেশে গণতান্ত্রিক যে অধিকার সেটাকে ফিরিয়ে নিয়ে আসা। আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মতিউরের পর এবার এনবিআর এর প্রথম সচিব মাহমুদ ফয়সালের নামে অঢেল সম্পত্তি, 700-রও বেশি অ্যাকাউন্ট, 16 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ। বিদেশে পাচার হয়েছে কিনা তদন্তে দুদক। তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ শুধুই কালক্ষেপণ, দাবি নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে ফের প্রকল্প নিয়ে শঙ্কায় বাসিন্দারা, নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের তাগিদ। 3 দিন ধরে বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ লোডশেডিং, কোথাও কোথাও 10 ঘন্টাও থাকছে না বিদ্যুৎ, অতিষ্ঠ জনজীবন। বিভেদ ও দ্বন্দ্ব ভুলে আবারও জামাতকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। দলটির নেতারা বলছেন, যে যাই বলুক, লক্ষ্য অর্জনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সরকার বিরোধী সবাইকে এক করেই মাঠে নামবেন তারা। তবে জামাত নেতারা বলছেন, বিএনপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে বাধা হয়ে দাঁড়িয়েছে যুগপদের কয়েকটি দল, যে কারণে আন্দোলন বারবার তাদের ব্যর্থ হচ্ছে। আবার অন্যদিকে যুগপৎ শরিকরা বলছেন, বিএনপি জামাতকে সঙ্গে নিলে ব্যত্যয় ঘটবে তাদের আন্দোলনে। এমন হলে সিদ্ধান্ত বদলাতে পারেন তারা। আহমেদ সালেহিনের রিপোর্টে দেখব বিস্তারিত। 2006 সালে ক্ষমতা ছাড়ার পর 2015 সাল পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে বিএনপির প্রধান শক্তি হয়ে পাশে ছিল জামায়াত ইসলাম। সে সময় বেশ শক্তি প্রদর্শন করে ইসলামী চিন্তাধারার এই দলটি। আর সেই সময় মানবতা বিরোধী অপরাধে জামাতের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা দণ্ডিত হলেও বিএনপির নিষ্ক্রিয়তায় টানাপোড়েন বাড়তে থাকে তাদের সাথে। একই সঙ্গে বিএনপির উপর বাড়তে থাকে আন্তর্জাতিক চাপও। এর মাঝে হয়ে যায় দুটি জাতীয় নির্বাচন। অনেকটা প্রকাশ্যে আসে বিএনপি জামাতের দূরত্ব। তবে বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে জামাতের শীর্ষ নেতারা সেই দূরত্ব ও ভেদাভেদ ভুলে আবারও একসাথে পথ চলার ইঙ্গিত দেন। ছোটখাটো সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতির বৃহত্তর স্বার্থে। জামাত নেতারা বলছেন, সম্প্রতি সরকার পতনের এক দফা দাবির আন্দোলনের ব্যর্থতার পেছনে রয়েছে যুগপৎ আন্দোলনে শরিক কয়েকটি দল, যাদের কারণেই বিএনপির সাথে মতবিরোধ ও দূরত্ব বেড়েই চলেছে তাদের। আমাদের দিক থেকে কোনো কমতি আছে আমরা মনে করি না। কোনো রাজনৈতিক দলের শত্রু না। ডান হোক বাম হোক মিলেমিশে কাজ করতে হবে। একই কর্মসূচি বাস্তবায়নের জন্য একসাথে নামতে হবে মাঠে। এখানে ঘাটতি আছে। কারা আসলে বাধা হয়ে দাঁড়াচ্ছে? কোনো রাজনৈতিক শক্তি দল। তাহলে কি সেই ঘাটতির কারণেই আন্দোলনটা ব্যর্থ হয়েছে? অবশ্যই ঐক্যবদ্ধ আন্দোলনে কোনো ক্ষেত্রে ত্রুটি আছে, না থাকলে তো আন্দোলন সফলতার দিকে চলে যেত। তবে এই নিয়ে বাম দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও শরিকরা বলছেন, জামাতকে নিয়ে বিএনপি আন্দোলনে গেলে নতুন করে সিদ্ধান্ত নেবেন তারা। ইঙ্গিত দেন, আন্দোলনে হতে পারে ছন্দপতন। আমরা কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নেই। যুগপৎ আন্দোলনের মধ্যে তো জামাত নেই, জামাত যুগপৎ আন্দোলনের বাইরে আছেন। বিএনপি জামাতকে কিভাবে ডিল করবেন সেটা একান্তই বিএনপির বিষয়। যুগপৎ আন্দোলনের বড় ধরনের ব্যত্যয় ঘটে এরকম কোনো পদক্ষেপ বিএনপি গ্রহণ করবে এটা আমি চিন্তা করছি না। এটা সুনির্দিষ্টভাবে কি কলাকৌশল হয়, কি পদক্ষেপ, তার উপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। বিএনপি নেতারা বলছেন, জামাতের সঙ্গে দূরত্ব থাকলেও তা কমে এসেছে। কারো কথায় কান দিয়ে নয়, সরকার পতনের লক্ষ্যে জামাতকে একসাথে আন্দোলনে চান তারা। ব্যর্থ করতে তো অসুবিধা নাই, যদি ব্যর্থ না হয় ওরা বলতে থাকুক, আন্দোলনও করুক, একসাথে রাস্তায় নেমে সরকারকে পতন ঘটাতে হবে। না হলে এরকম কথা কইতেই থাকবে। জামাত একটা দূরত্ব আমাদের সাথে হয়েছে, জামাতের সাথে ওই দূরত্ব এখন আর নাই। অল ভুক্তভোগী যখন একত্র হইয়াই এই সরকারের পতন ঘটাইতে হইব। শিগগিরই নতুন করে আবারও সরকার বিরোধী আন্দোলনের লক্ষ্যে শরিক দলগুলোর সঙ্গে সম্প্রতি কয়েক দফা বৈঠকও করেছে বিএনপি। সরকার পতন হলেও তো আমাদের আন্দোলন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে বেগম জিয়ার মুক্তি এখন মূল লক্ষ্য উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুগপৎ আন্দোলনের জন্য শীঘ্রই শরিকদের সঙ্গে আলোচনা করে আন্দোলন বেগবান করা হবে। সন্ধ্যায় রাজধানী সেগুনবাগে যে একটা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেছেন। একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে আপনার দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়েছে। এখন সবচেয়ে বেশি যে প্রয়োজন, গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন, সংগ্রাম করছেন, সেই দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি। সব রাজনৈতিক দলগুলো আমরা এক মঞ্চে উঠতে না পারলেও আমরা কিন্তু যুগবদ্ধ হবে আন্দোলন চালিয়ে যাওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। মূল একটি লক্ষ্য, সেই লক্ষ্যটি হচ্ছে যে দেশে গণতান্ত্রিক যে অধিকার সেগুলি ফিরিয়ে নিয়ে আসা, আমাদের ভোটের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসা, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আহমেদ সালেহিন। যাচ্ছি তার কাছে। সালেহিন, আপনার রিপোর্ট দেখছিলাম এবং সেখানে স্পষ্টই যেটি উঠে এসেছে যে দ্বন্দ্ব ভুলে আবারও বিএনপি জামাত একসাথে আন্দোলন করতে যাচ্ছে বা যাবে, কিন্তু এই বিষয়টি যখন আমরা বলছি তখন কিন্তু দুই দলই আবার স্বীকারও করে নিচ্ছে আপনার রিপোর্টেই যে আসলেই তাদের মধ্যে একটা মতনৈক্য বা দ্বন্দ্ব বিভেদ তৈরি হয়েছে। তাহলে আলোচনায় ঢোকার আগে শুরুতেই যেটি দাবি রাখে সেটি হচ্ছে দ্বন্দ্বটা আসলে সৃষ্টি হয়েছিল কোন জায়গা থেকে বা কেন তাদের মধ্যে এই বিভেদ তৈরি হলো? ধন্যবাদ রাব্বি। বিষয়টা হচ্ছে যে জামাত বিএনপি কিন্তু আমরা দেখেছি 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারা ক্ষমতা ছিল এবং তারা রাষ্ট্র পরিচালনা করেছে, এবং সেই রাষ্ট্র পরিচালনার পরে তারা কিন্তু অনেক পরিক্রমা পার হয়ে কিন্তু আজকের দিনে 2024 সালে এসেছে। এখানে বিএনপি জামাত কিন্তু 2015 সাল 16 সাল পর্যন্ত কিন্তু একসঙ্গে তুমুল আন্দোলন করেছে, সরকার বিরোধী আন্দোলন। বিশেষ করে 2014 সালের যে নির্বাচন, সেই নির্বাচনকে প্রতিহত করার জন্য তারা আন্দোলন করে এসেছিল, এবং জামাত কিন্তু বিএনপির প্রধান শক্তি হিসাবে তারা সেই আন্দোলন পাশে ছিল বিএনপির সঙ্গে। কিন্তু 2016 সালের পরে যেটা আন্তর্জাতিক এবং জাতীয় চাপে, যেহেতু জামাত একটি যুদ্ধাপরাধী সংগঠন এবং তাদের বিভিন্ন নেতারা, তারা শীর্ষ নেতারা আসলে যুদ্ধাপরাধের দায়ে বা মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত হয়েছেন এবং ফাঁসিও হয়েছেন, সাজাও হয়েছে। সেই কারণে কিন্তু তারা অনেকটা চাপে ছিল বিএনপি সেই দলকে সঙ্গে নিয়ে কীভাবে আন্দোলন করে বা তারা ক্ষমতা যেতে পারবে না, এই ধরনের কিন্তু অনেক প্রতিপক্ষরা কিন্তু কথা বলছিলেন। সেই ক্ষেত্রে এই বিএনপি জামাতকে তখনই কিন্তু আসলে অনেকটা পিছনে রেখে দিয়ে তার সামনে এগোতে থাকে। তখন দ্বন্দ্ব যখন হয় যেসব নেতাদের জামাতের, সেই বিষয়ে কিন্তু বিএনপি অনেকটা নিশ্চুপই ছিল, কোনো কথা বলেনি বা কোনো স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেকটা গড়িমসি ছিল, যেটি জামাত আসলে পছন্দ করেনি, যেটা আমরা আসলে রাজনৈতিক বিট করতে গিয়ে অনেকটা কিন্তু আমরা ফুটে এসেছি এবং আমরা চেষ্টা করেছি সেগুলো বের করে আনার জন্য। সেই দ্বন্দ্বটা তখন থেকে আসলে শুরু, যে শীর্ষ নেতারা জামাতের যখন দণ্ডপ্রাপ্ত হলো, বিএনপি কারণ নিশ্চুপ। এরপরে আন্দোলনে অন্য দলগুলোকে, অর্থাৎ বিএনপির যে জোট শরিক যারা রয়েছে তাদেরকে আসলে মূল্যায়ন করার ক্ষেত্রেও কিন্তু অনেকটা কিন্তু অবহেলা দেখেছি বিএনপির পক্ষ থেকে, যেটি দাবি করে আসছে জামাত সহ অন্যান্য দলগুলো। সেগুলো কিন্তু অনেকটা কিন্তু বিষয় রয়েছে। এখানে একটি বিষয় বলতে চাই যে আমরা কিন্তু কয়েকটি বিষয় একটা নোট করেছি, যেখানে দ্বন্দ্ব ভুলে আবারও একসঙ্গে হতে যাচ্ছে বিএনপি জামাত। তো প্রথম কথাটি হচ্ছে যুগপৎ আন্দোলনের শরিকরা চায় না জামাত সঙ্গে থাকুক। এখানে একটি বিষয় একটা পিছনে যেতে হয়। 2014 সালে সালেহিন স্বভাবত প্রশ্ন আসে, শরিকরা কেন চায় না? এখানে হচ্ছে যে যেহেতু জামাত যুদ্ধাপরাধী সংগঠন এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতের অনেক শীর্ষ নেতা দণ্ডপ্রাপ্ত হয়েছেন, এবং 71 মুক্তিযুদ্ধের সময় তখন কিন্তু বেশ বিতর্কিত ভূমিকা ছিল জামাতের নেতাদের। সেই কারণে যারা বিএনপির সঙ্গে এখন যুগপৎ আন্দোলনে রয়েছে, বিশেষ করে বাম জোটগুলো, বাম দলগুলো, তারা মুক্তিযুদ্ধের চেতনায় তারা বিশ্বাসী বা তারা এই ধরনের দাবি করে থাকেন। এই জন্য তারা জামাতকে আসলে তখন আবার প্রশ্নবিদ্ধ হতে পারেন, তাই তারা আসলে তাদের সাথে আন্দোলন যেতে চান। সেটাই আসলে বিষয়। অন্য আর কারণগুলো কি? সেখানে হচ্ছে বিএনপির অন্যতম যে প্রধান শক্তি জামাত ইসলাম কিন্তু শক্তি, আমি আগেও বলেছি শক্তি, তারা কিন্তু একসঙ্গে কাজ করেছে। কিন্তু পরবর্তীতে জামাতকে পাশ কাটিয়ে বিএনপি একা চলনীতি কিংবা 2018 সালের নির্বাচনের আগে আমরা দেখেছি যে ডক্টর কামাল হোসেনকে তারা সামনে রেখে ঐক্যফ্রন্ট গঠন করা এবং জোটের যে অন্য শরিক যারা রয়েছিল 18 দলীয় জোটে, সেই শরিকগুলো কিন্তু সরিয়ে দিয়ে তারা আগাচ্ছিল সামনের দিকে। এবং সেটি কিন্তু 2024 সালের যে নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি কিন্তু আমরা কিন্তু দেখেছি যে জামাত শুধু না, পুরো জোট ভেঙে দিয়ে তারা যুগপৎ আন্দোলনের নামে অন্য দলগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া বা তাদেরকে প্রাধান্য দিয়ে সামনে এগোচ্ছিল। সেই কারণে জামাত কিন্তু একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বিএনপির সঙ্গে তৈরি হয়, যেহেতু জামাত একটি বড় শক্তি বিএনপির জন্য। সেটি কিন্তু একটা বিষয়। আমরা পরবর্তী যাব, পেছনের কথা ভুলে এক হয়ে জামাত বিএনপি এক হতে চাচ্ছে, যে বিষয়টি আসলে আমার রিপোর্টে আপনারা দেখেছেন, সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি। বিএনপি নেতারা প্রকাশ্যে কখনোই যদি এই দ্বন্দ্বের কথাটা না বললেও আমার রিপোর্টে কিন্তু সেটি আসছে যে দ্বন্দ্ব তাদের মধ্যে ছিল,
সেটি কিন্তু তারা স্বীকার করে নিয়েছেন। এবং তবে সালেহি, আমরা যদি একটু সেটি বলি তারা- যে এই যে তারা দ্বন্দ্ব, দুই দল মিটিয়ে আবার একসাথে হতে চাচ্ছে, কিন্তু তাদের শরিকরা বলছে তারা সেটি ভাববে এবং তখন হয়তো আন্দোলন ব্যত্যয় ঘটবে। সেক্ষেত্রে বিএনপি কি ভাবছে? সেক্ষেত্রে বিএনপি যেটা ভাবছে যে আমাদের যেটা খোঁজ খবর নেওয়া, আলোচনা করা, যেগুলো প্রকাশ্যে অনেক নেতা বলবেন না এসব কথা, সেখানে হচ্ছে যে বিএনপি বলছে যে 2014 সাল, 2018 সাল এবং 24 সালের যে 3টি নির্বাচন পার হয়ে গেছে, সেখানে জামাতকে 2টি নির্বাচনেই কিন্তু অনেকটাই অগ্রাহ্য করা বা অবমূল্যায়ন করা হয়েছে বিএনপির তরফ থেকে। সেই জায়গাটা হচ্ছে যে যুগপৎ আন্দোলনের শরিকরা অনেকটাই, জামাতের নেতারা কিন্তু বলছেন যুগপৎ আন্দোলনের শরিকদের কারণে কিন্তু তারা এক হতে পারেননি, যেই কারণে বিএনপি তার মানে আমরা এই আলোচনাটা এই জায়গায় আসতে চাই যে তার মানে জামাত আগ্রহী এইরকম যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে, কিন্তু বিএনপি আসলে শরিকদের কারণে তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছে। আমরা যদি একটু আলোচনার অন্য প্রান্তে যাই, যে বিএনপি আসলে এখন এক হয়ে কেন আন্দোলন করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হচ্ছে তারা হয়তো এখন উপলব্ধি করতে পারছেন যে বিএনপির সঙ্গে জামাত একটি বড় শক্তি, সেই শক্তিটাকে তারা কাজে লাগিয়ে এবং সমস্ত দলকে তারা চাচ্ছেন যারা সরকার বিরোধী, সরকারের পক্ষে যারা নাই, বাম ডান সব শ্রেণী পেশা, যেটা প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে অতি ডান অতি বাম দলগুলোকে নিয়ে কিন্তু তারা কাজ করতে যাচ্ছেন। বিএনপির উদ্দেশ্য সবগুলোকে মাঠে নামিয়ে তারা আন্দোলনকে আরও জোরদার করে সরকার পতনের দিকে এগোবেন, সেটাই আসলে তাদের প্রধান লক্ষ্য। তো আরেকটি বিষয় আমি বলতে চাই যে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলন, এটি কিন্তু নতুন একটি বিষয় এসেছে, যেহেতু বেগম জিয়া গত শুক্রবার ঠিক আজকে থেকে 8 দিন আগে বেগম জিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার কিন্তু হার্টে একটি পেসমেকার বসানো হয়েছে। সেক্ষেত্রে বলতে চাই যে বিএনপি কিন্তু আমরা দেখেছি যে তার মানে বিএনপির সরকার পতনের পাশাপাশি বেগম জিয়ার মুক্তি বা তাকে বাইরে চিকিৎসাও আন্দোলনের একটা বড় ইস্যু। আমরা এই বিষয় নিয়ে আবারও আলোচনায় ফিরছি, তবে তার আগে সরকার বিরোধী যে এই আন্দোলন, এই নিয়ে আসলে সরকার অর্থাৎ আওয়ামী লীগ কি বলছে সে নিয়ে আজকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দিয়েছেন। আমরা তার বক্তব্যটা শুনে আবারও আপনার কাছে আলোচনায় ফিরছি। ইট পাথরের যান্ত্রিক নগরে অট্টালিকার ভিড়ে নগরবাসীর জন্য শ্বাস নেওয়াটা যখন বড় চ্যালেঞ্জ, তখন সাপ্তাহিক ছুটির দিনে সাইকেল হাতে শত শত সাইকেলিস্ট সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ছুটে চলেছেন আপন গতিতে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বাইসাইকেল র্যালি কর্মসূচি শুরু হয়ে ধানমন্ডি 32-এ গিয়ে শেষ হয়। এর আগে র্যালির উদ্বোধন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী অঙ্গীকার পূরণে তরুণদের কর্মসংস্থানে কাজ করছে বর্তমান সরকার। আমি তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাই। ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগের বিদেশে কোনো প্রভু নেই, বন্ধু আছে। বিএনপি ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করে, তারা আবারও ভুল পথে হাঁটছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, জাহাঙ্গীর কবির নানক, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সহ দলের কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেন। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমাদের সঙ্গে আছেন আহমেদ সালিহিন। সালিহিন, আপনার যে আলোচনাটা আমরা ছিলাম, সেক্ষেত্রে সরকার বিরোধী যে এই আন্দোলন, সেক্ষেত্রে আওয়ামী লীগ বলছে যে আসলে তারা যে ইস্যু নিয়ে আন্দোলনে নামছে এটি আসলে ভুল, এটি জনগণ ওইভাবে নেবে না। কেন বলছে? এখানে আসলে কয়েকটি বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা দেখতে চাই। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বলছে যে আন্দোলনের নামে ইস্যু খুঁজছে বিরোধী পক্ষ। এটা কিন্তু একটা মজার বিষয় যে বিএনপি কিন্তু সরকার বিরোধী আন্দোলন যখন নির্বাচনের আগে কিন্তু বেশ কিছু বিষয় কিন্তু আন্দোলন করেছিল, সবশেষ কিন্তু তারা এক দফা আন্দোলনে ফিরে গিয়েছিল, কিন্তু সেখান থেকে ঘুরে এসে আবার কিন্তু আবার বেগম জিয়ার মুক্তির আন্দোলনে তারা যাচ্ছেন। সেখানে বলছে যে বিএনপি জামাত বারবার ভুল পথে হাঁটছে। বিএনপি জামাতের কথা যে বারবার যখন আসে জনবান্ধব না, হ্যাঁ, সেই কারণে আসলে কিন্তু সরকার পক্ষ বা আওয়ামী লীগ কিন্তু তারা বলছেন যে বিএনপি জামাত সবসময় ভুল পথে হেঁটে থাকে আন্দোলনের ক্ষেত্রে। এবং তারপরে কিন্তু আছে যে আন্দোলনের নামে নাশকতা বরদাস্ত করা হবে না। আপনারা দেখেছেন যে বিএনপি যখনই
কোনো আন্দোলন বা নাশকতার দিকে যায় তখন প্রশাসন যেমন মাঠে থাকে, সে সঙ্গে কিন্তু সরকারের পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে কিন্তু তারাও কিন্তু যখন তারা বলতে থাকেন যে এই ধরনের ঘটনাগুলি বা নাশকতা আসলে বরদাস্ত করবেন, জনগণের ক্ষতি করে এই ধরনের কোনো আন্দোলন আসলে কেউ কাম্য করে না। সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই ধরনের কথা বলে থাকেন যে সেই আন্দোলন বা নাশকতা তারা বরদাস্ত করবে না। তারপর রয়েছে সরকার বিরোধী আন্দোলনের বিপরীতে মাঠে থাকবে আওয়ামী লীগ। এটি কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের আগে আপনারা দেখেছেন যে বিএনপি টানা সমাবেশ করেছিল এক দফা দাবিতে কিংবা নানা ধরনের আন্দোলন বিভিন্ন দাবিতে করে আসলো। আওয়ামী লীগ কিন্তু পাশেই তারাও কিন্তু আন্দোলন করেছে, তারা বিভিন্ন স্থানে সারা ঢাকা সহ সারা দেশে আন্দোলন করেছে যে বিভিন্ন রকম ভাবে। তার মানে সামনের দিনেও বিএনপি যখন আন্দোলন দিবে বা তাদের শরিক দলগুলো তখন তারাও মাঠে থাকবে। এখন আসলে দেখার অপেক্ষা তারা কোন ইস্যু নিয়ে জনগণকে টানার চেষ্টা করবে কোন দল। সালিন, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দ্বন্দ্ব ভুলে আবার একসঙ্গে জামাতের সঙ্গে বিএনপি ও তাদের শরিক দল আন্দোলনের কথা ভাবছে এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এবং সংশ্লিষ্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। রাতের সময় আরও থাকছে। আড়ত থেকে পাড়া মহল্লা সবখানে ডিম সিন্ডিকেটের দৌরাত্ম্য। 13 টাকাতেও মিলছে না একটি পেঁয়াজের ঝাঁজ ঠেকেছে সেঞ্চুরিতে। অভিযানে এসে নিশ্চুপ ভোক্তা অধিকার। দুদকের অনুসন্ধানে একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল। মতিউর রহমানের পর এবার এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের বিপুল সম্পদের খোঁজ মিলেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে। নিজের আর পরিবারের সদস্যদের নামে ফয়সাল গড়েছেন সম্পদের পাহাড়। ইতোমধ্যে 16 কোটি টাকার সম্পদ জব্দেরও আদেশ দিয়েছেন আদালত। আর খোঁজ নিয়ে মিলেছে 700টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টের। মতিউরের পর এবার আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল। ক্ষমতার অপব্যবহার ও ঘুষের মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি। আদালতে জমা দেওয়া দুদকের প্রতিবেদন বলছে রাজধানীর ভাটারায় তার নামে রয়েছে 5 কাঠার প্লট। একই এলাকায় তার স্ত্রী জেসমিন আক্তারের নামেও আছে 5 কাঠার আরেকটি প্লট। ফয়সাল ও স্ত্রীর নামে নারায়ণগঞ্জে রয়েছে কোটি টাকার জমি। শুধু তাই নয়, ফয়সালের শ্বশুর আহমেদ আলীর নামে রাজধানীর রমনা এলাকায় গত বছর অক্টোবরে একটি ফ্ল্যাট কেনা হয়, যার মূল্য দেখানো হয় প্রায় 1 কোটি টাকা। এছাড়া শাশুড়ি মমতাজ বেগমের নামে 2022 সালে খিলগাঁওয়ে 10 কাঠার একটি প্লট কেনা হয়। এসব সম্পদ করদাতাদের ভয়ভীতি দেখিয়ে বদলি বাণিজ্য ও ঘুষের টাকায় কেনা হয়েছে জানিয়ে দুদকের আইনজীবী বলছেন, ইতোমধ্যে ফয়সালের বেশ কিছু সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত, যার মূল্য অন্তত 16 কোটি টাকা। আয়করদাতাদের ভয়ভীতি প্রদর্শন করে অর্থ গ্রহণ করত, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 1000 কোটি টাকা আত্মসাৎ অবৈধ সম্পদ। এগুলি কিন্তু চারটি ব্যাপার না। এখন একজন পাবলিক সার্ভেন্ট, একজন বিসিএস অফিসার 2005 সনে সে জয়েন করছে, এই 20 বছরের মাথায় সে 1000 কোটি টাকা। এটা তো এটা কি হরিলুটের দেশ? শুধু সম্পদই নয়, নগদ অর্থের হিসাবও বেশ লম্বা ফয়সালের। ব্যাংকে টাকা জমিয়েছেন আত্মীয় স্বজন সবার নামে। ফয়সাল তার স্ত্রী ও শ্বশুরের নামে 50 লাখ টাকা করে সঞ্চয়পত্র রয়েছে। স্ত্রী, শ্বশুর ও স্বজনদের 19টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ 6 কোটি 96 লাখ টাকা। দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপনের জন্য নিজের নামসহ আত্মীয় স্বজনদের নামে খুলেছেন 700টিরও বেশি হিসেব। দুদকের আইনজীবী বলছেন, এসব টাকা বিদেশে পাচার করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আমরা যে তথ্যপাত্র তাদের কাছে চাবো বিএফআইউর কাছে, বিএফআইউ সেটা বিদেশে পাঠিয়ে দিবে। বিএফআইউ সেটা বিদেশ থেকে যে তথ্যপাত্র পাবে সেটা আমাদেরকে সরবরাহ করবে। তখনই আমরা জানতে পারবো উনি বিদেশে পাঠিয়েছে কি না। এটা হলো যেটা রেকর্ডের ভিত্তিতে, রেকর্ডের বাইরেও অনেক টাকা পাঠায়, অনেক সময় হুন্ডির মাধ্যমে পাঠায়। কাজী আবু মাহমুদ ফয়সাল কর ক্যাডার হিসেবে 2005 সালে সহকারী কমিশনার পদে জাতীয় রাজস্ব বোর্ডে চাকরি শুরু করেন। বর্তমানে তিনি জাতীয় রাজস্ব বোর্ডে লিগ্যাল ও ট্যাক্স বিভাগে প্রথম সচিব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ উদ্দেশ্য প্রণোদিত এবং কালক্ষেপণ ছাড়া আর কিছুই না। যারা তিস্তার পানি দিতে নারাজ, তারা এই প্রকল্পে কতটা আন্তরিক হবেন, এমন প্রশ্ন নদী গবেষকের। আর তাই চীন ভারত দ্বৈরথে এই প্রকল্প ঝুলে গেলে তৈরি হবে নানা প্রশ্নের। নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। তবে একই প্রকল্পে ভারতের কারিগরি দল পাঠানো ও নতুন করে সমীক্ষার প্রস্তাব, বিনিয়োগ এবং একই সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি বিরোধিতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তিস্তায় 14টা হাইডেল পাওয়ার হচ্ছে, তখন চোখে দেখেনি।
ফরাক্কা নিয়ে আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। এদিকে 27 জুন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, তিস্তা যেহেতু ভারত ও বাংলাদেশের যৌথ নদী, সে কারণে ভারত সহযোগিতা করলেই ভালো হয়। তিস্তা যেহেতু দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের, সেই ক্ষেত্রে আমরা মনে করি এটি যদি ভারত আমাদেরকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করে তাহলে সেটি ভালো। তবে গবেষকরা বলছেন, যে দেশ তিস্তার পানি শোষণ করছে দীর্ঘ সময়, তিস্তাকে মেরে ফেলার সব আয়োজন করেছে, তাদের এমন প্রস্তাব শুধুমাত্র সময় ক্ষেপণ। তিস্তার সঙ্গে পানি বন্টন চুক্তি চূড়ান্ত হয়ে আছে, শুধু সই করলে হয়। সে সই না করে নতুন কারিগরি টিম এসে কি দেখতে চায়, কি দেখাতে চায়? তিস্তা কর্তৃপক্ষ গঠন করো, কিন্তু এই প্রকল্প কোনোভাবেই চীন ভারতের দৌলতের জায়গায় নিয়ে যাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে ভূরাজনৈতিক শক্ত প্রতিকূলতার পাহাড় ডিঙ্গিয়ে সূচিত হবে উত্তর জনপদের মানুষের স্বপ্নযাত্রা, তিস্তা মহাপরিকল্পনা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ভারতের সঙ্গে কানেক্টিভিটি আওয়ামী লীগের অর্জন, আর এই সম্পর্কের জন্য বাংলাদেশ লাভবান হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর একে আব্দুল মোমেন। সকালে প্রেস ক্লাব এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বাংলাদেশ হ্যাজ বিকাম এ হাব অফ কানেক্টিভিটি, আর এই কানেক্টিভিটির ফলে আমাদের অর্জন অনেক। সুসম্পর্ক হয়, আমরা আমাদের বর্ডার ডিমার্কেশন প্রবলেম রিজলভ করি। কঠিন জিনিস, বিভিন্ন দেশে এটা নিয়ে ঝগড়াঝাটি, আমরা একটা বুলেট খরচ করি না করে আমরা আমাদের এই বর্ডার ডিমার্কেশন করেছি, সেটা আওয়ামী লীগের নীতির কারণ। 3 দিন ধরে বন্ধ পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট, আর এতে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে লোডশেডিং। গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। গত 24 জুন বিকেল থেকে বন্ধ রয়েছে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2 ইউনিটের এক ইউনিট বন্ধ হওয়ায় দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে লোডশেডিং। 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টাও বিদ্যুৎ মিলছে না, তাই গরমে অতিষ্ঠ জনজীবন। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রে নিয়মিত যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের কারণে এক ইউনিটের উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে আগামী 4 জুলাই কাজ শেষে আবারও উৎপাদন শুরু হবে। 2টা ইউনিট যেখানে চলতে খোলা সেখানে একটা ইউনিট চলতো, তো এখন 2টা ইউনিট চলে আসবে 4 তারিখের ভিতরে, মানে আরেকটা ইউনিট চলে আসবে 4 তারিখ। 2020 সালের 15ই মে পুরোপুরি উৎপাদনে আসে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর 2023 সালের 25 মে ডলার সংকটের কারণে কয়লার দাম পরিশোধ করতে না পারায় প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। একই বছরের 5 জুন 2টি ইউনিটই সাময়িকভাবে বন্ধ হয়। এরপর 25 জুন বিদেশ থেকে কয়লা এলে বিদ্যুৎ কেন্দ্রটি ফের উৎপাদনে যায়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ছুটির দিনে রাজধানীর বাজারে দামের উত্তাপে নাভিশ্বাস ক্রেতাদের। ডিম সিন্ডিকেটের আধিপত্য আড়ত থেকে পাড়া মহল্লায় কয়েকদিন থেমে ব্রয়লারের দাম এখন আবার ঊর্ধ্বমুখী। 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। পেঁয়াজের ঝাঁজ ঠেকেছে সেঞ্চুরিতে। ডিম নিয়ে রীতিমতো তুলকালাম অবস্থা রাজধানীতে। পাড়া মহল্লায় ডজন বিক্রি হচ্ছে 165 টাকা। এক ডজন ডিমের দাম যদি 165 টাকা হয়, তাহলে আস্তে আস্তে এটি আমার ছেড়ে দিতে হবে। কয়েকদিন পর ডিম খাওয়া ছেড়ে দিতে হবে। অথচ রাজধানীর কারণ বাজারে আরো 15 টাকা কম। কিন্তু সিন্ডিকেটের কারণে দামের উত্তাপে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে পুষ্টির শক্তিঘর সাধারণ মানুষের ডিম। মানুষের ইনকামতে খরচ বেশি, হিসেব মিলানোর মতো কোনো আর লাইন নেই। পাইকারিতে আমরা কিনছি, আপনার লাল ডিম কিনছি যে আপনার 1120 টাকা, আর বিক্রি হইতেছে আপনার 1250, 60 এরকম। কোরবানির ঈদের পর চাহিদা বৃদ্ধির অজুহাতে ব্রয়লার কেজিতে দাম বেড়েছে অন্তত 20 থেকে 30 টাকা। ছুটিতে মানুষ গেল, এখন মানুষ আসতেছে 200-220 টাকা হয়ে যাবে। মুরগি হয়তো দেখবো, কিন্তু কেনার সামর্থ্য সবসময় থাকবে না। সবজিতে আগুন। আলুর কেজি 65 টাকা, পেঁপে 80 টাকা, টমেটো 150, আর কাঁচামরিচের জন্য গুনতে হচ্ছে 200 টাকা পর্যন্ত। এদিকে পেঁয়াজের ঝাঁজ ঠেকেছে সেঞ্চুরিতে। যে পেঁপে আমরা গ্রামে খাই না, সেই পেঁপে এখানে 80 টাকা কিনতে হয়েছে। বৃষ্টির মৌসুমে বর্ষা সিজনের আমদানিটা একটু কম, তো যার কারণে একটু দামটা একটু বেশি। বেসামাল বাজারে এসে আশ্বাসের বাণীতেই অভিযান শেষ ভোক্তা অধিকারের। 1-2 জনের কথা হাতে মাথায় নিয়ে তো আসলে ওভারঅল আমরা একটা জেনারেলাইজেশন করতে পারি না, এটা একটা বিষয়। তো ডিমের বাজার আল্লাহর রহমতে এখন ঠিক হয়ে গেছে।
শুধুমাত্র ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নয়, একযোগে সরকারের অন্যান্য সংস্থাকেও কাজ করার পরামর্শ তাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। এবার খেলার খবর। তারকা ব্যাটসম্যানদের যাচ্ছে তাই পারফরমেন্সে। টি-20 বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে খালি হাতে দেশে ফিরল টাইগাররা। তবে একদিন আগেই লুকিয়ে দেশে ফিরেছেন সাকিব। লিটন সৌম্য ফিরবেন শনিবার। এদিকে ছুটি কাটানোর জন্য দলের সঙ্গে ফেরেননি বিদেশি কোচিং স্টাফের কোনো সদস্যই। ব্যাটিং ব্যর্থতায় হতাশ পেসার তাসকিন ভূয়সী প্রশংসা করলেন বোলারদের। মাথা নিচু করে যতটা সম্ভব দ্রুত ক্যামেরার লেন্স থেকে নিজেদের আড়াল করে বের হয়ে যান ক্রিকেট যুদ্ধে বিধ্বস্ত টাইগাররা। সেন্ট ভিনসেন্ট ও ঢাকা, মাঝখানে মায়ামি আর দুবাইয়ের ট্রানজিট। ক্লান্তি যতটুকু তার চাইতেও ঢের বিষণ্ণতা। সেমি সমীকরণে আফগানদের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। রূঢ় বাস্তবতার চেষ্টা হয়েছে ভুল পরিকল্পনায়। ব্যাটিং ব্যর্থতার 16 কলা হয়েছে পূর্ণ। তাসকিনও স্বীকার করলেন অকপটে। গল্পটা হতে পারত ভিন্ন যদি হাসত তানজিদ লিটনদের ব্যাট। ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয় নাই। স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারে নাই। গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে। টি-20 ক্রিকেটে তো শুরু থেকে আমাদের খুব একটা স্ট্যাটস ভালো ছিল না, তাই না? তো আগের থেকে তো ইমপ্রুভ হচ্ছে। খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না, এমনি তো মাইনাসেই আছি আমরা। রিয়াদ হৃদয়দের ম্লান হাসির ভিড়েও কিছুটা তৃপ্তি রিশাদ, মোস্তাফিজ, তানজিম সাকিবে। তাসকিন স্বপ্নের কথা জানালেন আগামীর। ভালো করছে মাশাআল্লাহ। এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে এবং তাদেরকে মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো দলের সঙ্গে নয়, একদিন আগেই চুপি সারে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। লিটন সৌম্যরা ফিরবেন শনিবার, আর ছুটি কাটিয়ে 19 জুলাই আসবেন কোচিং স্টাফের সদস্যরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বেগম জিয়ার মুক্তির দাবিতে কাল রাজধানীতে বিএনপির সমাবেশ। ফের জামাতকে নিয়ে আন্দোলনে দলটি। যুগপদ শরিকদেরও মাঠে আনার চেষ্টা। ভুল পথে বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। মতিউরের পর এবার এনবিআরের প্রথম সচিব মাহমুদ ফয়সালের নামে অঢেল সম্পত্তি, 700-রও বেশি অ্যাকাউন্ট, 16 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ। বিদেশে পাচার হয়েছে কিনা তদন্তে দুদক। এবং তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ শুধুই কালক্ষেপণ, দাবি নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে ফের প্রকল্প নিয়ে শঙ্কায় বাসিন্দারা, নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের তাগিদ। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।